প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 34। সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত 127। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে তেল আবিবের জেলা আদালতে হাজির হন। টাইমস অব ইসরায়েল এবং রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখি হলেন। ইসরায়েলের বনাম বেনিয়ামিন নেতানিয়াহু মামলার বিচার কার্যের অংশ হিসাবে আদালতের নির্দেশে তাকে প্রতি সপ্তাহে 3 বার হাজির হতে হবে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে পৃথক 3টি দুর্নীতির মামলার অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ, সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া মালিকদের বিশেষ সুবিধা প্রদান। 2020 সালের মে মাসে এই মামলাগুলোর বিচার কাজ শুরু হলেও বারবার বিলম্বিত হয়। আজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে হাস্যকর বলে অভিহিত করেন। তিনি দাবি করেন অভিযোগগুলো ভিত্তিহীন এবং তিনি বরাবরই ভয়ঙ্কর মিডিয়া কভারেজের শিকার হয়েছেন। নেতানিয়াহু তার নির্দোষত্ব বজায় রাখার পাশাপাশি আদালতের সামনে নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে তুলে ধরেছেন। মামলায় ক্ষতিগ্রস্ত এবং অগ্রগতি এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ইসরায়েলের দিকে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 34। গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে ইসরায়েলের বিমান হামলায় 25 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন চিকিৎসক কর্মীরা। হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বহু লোক আহত হয়েছে। এছাড়া গাজার মধ্যাঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় 7 জন নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছেন। রাফা এলাকায়ও ইসরায়েলের হামলায় 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের ট্যাঙ্ক গাজার মধ্য অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে প্রবেশ করেছে। এদিকে গাজার দেইর আল বালহা শহর থেকে ভূমধ্য সাগরে পালানোর চেষ্টা করা হয় 6 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয়েছিল। এরপর থেকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় 44,700 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলে যেতে চাচ্ছি আমাদের সহকর্মী নন্দিনী আহসানের কাছে। নন্দিনী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নীলা, আপনাকে আমি শুনতে পাচ্ছি। নন্দিনী, আপনার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের কি কি তথ্য রয়েছে আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন। ধন্যবাদ নীলা। আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক বেশ কিছু উল্লেখযোগ্য খবর রয়েছে। সিরিয়ায় 48 ঘন্টায় ইসরায়েলের 480 হামলা। সিরিয়ায় গত 48 ঘন্টায় 480 হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার 15টি নৌযান, অস্ত্র উৎপাদন ক্ষেত্র, বিমান বিধ্বংসী ব্যাটারি সহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় 70 থেকে 80% বিধ্বস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম CNN ও ইসরায়েলি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্য এই পদক্ষেপ নিচ্ছে তারা। এদিকে অস্ত্র বিরতিতে সম্মত সিরিয়ান ন্যাশনাল আর্মি SDF টানা 14 দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর মানবিজে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত
কুর্দি সিরিয়ান বাহিনী ও তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে কুর্দি কমান্ডার মাজলুম আবদি। তিনি জানান, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে পৌঁছেছে বিবদমান পক্ষগুলো। যত দ্রুত সম্ভব অঞ্চলটি থেকে প্রত্যাহার করা হবে কুর্দি সেনাদের। রাজনৈতিকভাবে সমাধানে পৌঁছাতে চায় কুর্দি সরকার, এমনটা উল্লেখ করা হয়েছে। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। সিরিয়ান অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আজ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণেই নিজেই এই সিদ্ধান্তের বিষয়ে জানান মোহাম্মদ আল বশির। 2024 সালে আসাদ সরকারের আমলে ইদলিব ভিত্তিক সালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এই ছিল এখনকার মতো সংবাদ। এবার চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ নন্দিনী আপনাকে। দর্শক, আমরা যুক্ত ছিলাম আমাদের সহকর্মী নন্দিনীর সাথে। আমরা চলে যেতে চাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত 127। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে দুদিনে অন্তত 127 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের এর মধ্যে 20 মাস ব্যাপী যুদ্ধ ক্রমবর্ধমান রক্তাক্ত হয়ে উঠেছে, কারণ তাদের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং এই সংকট বিশ্ব মনোযোগকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আরএসএফ নিয়ন্ত্রিত দেশটির অর্ধেক অংশে বিমান হামলা বাড়িয়েছে সেনাবাহিনী। অপরদিকে আরএসএফ গ্রামে অভিযান চালিয়েছে এবং আর্টিলারি হামলা চালিয়েছে। উভয় ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাতে লক্ষ্যবস্তু করেছে। দেশটির গণতন্ত্রপন্থী ইমার্জেন্সি এয়ারলাইন্স রাইটস গ্রুপ জানায়, স্থানীয় সময় সুদানের খাতুন প্রদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদুরমান সেক্টরে আধা সামরিক বাহিনী আরএসএফ হামলা চালায়। এতে হতাহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, এর বেশিরভাগই বেসামরিক লোক। এর আগে সোমবার দেশটির নর্থ দারফুর প্রদেশের কাবারাকিয়া শহরে হঠাৎ বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে প্রাণ হারান শতাধিক লোক। এ সময় আশেপাশের অনেকেই বিভিন্ন স্থান থেকে কেনাকাটা করতে এসেছিলেন শহরটিতে। হামলার পর আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন তারা। গত 20 মাস ধরে সংঘর্ষ চলেছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে। প্রায় সময়ই দুপক্ষের সংঘর্ষে মারা যান অনেক বেসামরিক লোক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।